হ্যালো স্টুডেন্ট, আমি তন্ময় পাল আর তোমরা দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আজকের ভিডিওতে আমি যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম, প্রজেক্টাইল মোশন এর ভিডিওটা নিয়ে এসেছি। সেই প্রজেক্টাইল মোশনটা ভেক্টরের মধ্যেই পড়ে যাচ্ছে, তার কারণ ভেক্টরের বেশ কিছু অ্যাপ্লিকেশন এর মধ্যে আছে। তাছাড়াও ওয়ান ডাইমেনশনাল মোশন যেটা আছে তারও অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আছে। তো যাই হোক, দুটোর মিক্স করেই এটার কন্টেন্টটা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। ঠিক আছে, তো এটা যদিও এই বছর যারা 11-এ পড়ছো তাদের জন্য হয়তো সিলেবাসে নেই এই টপিকটা, কিন্তু তোমাদের শুধু এই 11-এর পরীক্ষাটাকে টার্গেট করলে তো হবে না। তোমাদের এর পরবর্তীতে জয়েন্ট এন্ট্রান্স দিতে পারো, তোমরা এইমস দিতে পারো, তারপরে নিট দিতে পারো। তো সেইগুলোর জন্য প্রিপারেশন যখন নিতে যাবে তখন এটা যদি একেবারেই না শেখা থাকে তাহলে তোমাদের সমস্যা হতে পারে। তো সেই কথাটা মাথায় রেখেই আমি এই ভিডিওটা নিয়ে এলাম। অনেকে দেখছি মানা করেছে এই ভিডিওটা আনতে, যেহেতু সিলেবাসে নেই। তবুও তোমাদের কথা ভেবেই যারা ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়তে চাও, যারা এমনকি শুধু নিট বা জয়েন্টের ক্ষেত্রে নয়, যারা পরবর্তীতে ফিজিক্স নিয়ে পড়তে যাও তাদের ক্ষেত্রেও এটা একটু সমস্যা হতে পারে এই জিনিসটা একেবারেই না জানা থাকলে। তো আমি তোমাদের তার জন্যই এই ভিডিওটা নিয়ে এলাম। দেখো, খুব সোজা একটা টপিক, এবং তোমরা ফিজিক্স পড়ো বা না পড়ো তোমরা সবাই এই মোশনটা সম্বন্ধে কিন্তু পরিচিত। তার কারণ সকলেই তোমরা হয়তো ঢিল ছুড়াছুড়ি করেই থাকো। তারপরে যারা বর্ষা টর্ষা ছুঁড়ে স্কুলে, তাদের তো পরিচয় আছে এই বিষয়টার সঙ্গে। তো আমাদের অভিজ্ঞতা আছেই, আমরা ঢিল প্রত্যেকেই ছুঁড়েছি। যে একটা ঢিল নিলাম, এইভাবে ছুঁড়ে দিলাম, তাই না? এই ঢিল ছোড়া আমাদের প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা আছে। তো এই ঢিল ছোড়া দেখা গেল দুজন একই বেগে ছুটছে ঢিল, কিন্তু কারোরটা একটু দূরে গিয়ে পড়ছে, কারোরটা কাছে পড়ছে। এই যে ব্যাপারগুলো চলে আসে, এইগুলো কেন আসে সেইটাই কিন্তু আমাদেরকে এখন শিখবো আমরা। ঠিক আছে, তো যেহেতু দেখতে আমি কি বললাম, কথাটা বললাম দুজনে একই বেগে ছুটছে, অথচ একজনের বেশি দূরে যাচ্ছে, একজনের কম কাছে পড়ছে। এই যে ব্যাপারটা, এই সব সমস্ত ব্যাপারই কিন্তু আজকের ভিডিও আলোচনা করা হবে। তো প্রজেক্টাইল মোশনের বিষয়টা একটু লেন্দি বিষয়, ঠিক আছে? তো এর প্রবলেম এবং থিওরি টোটালটা আমি দুটো ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। আজকের ভিডিওতে কিছুটা পার্ট হবে এবং কিছুটা থিওরি হবে, কিছুটা প্রবলেম হবে। পরবর্তী ভিডিওতে আবার কিছুটা প্রবলেম, কিছুটা থিওরি, এইভাবে টোটাল দুটো ভিডিওতে আমি প্রজেক্টাইল মোশনটা শেষ করে দেবো। তো প্রজেক্টাইল মোশন আমি প্রথমে বললাম একটা ঢিল ছোড়া ছাড়া কিছুই না। সেই ঢিল ছোড়ার গতিটাকে আমাকে এখন বর্ণনা করতে হবে, আর কিচ্ছু না। তো আমি একটু একে বোঝাচ্ছি। আমরা যখন ঢিল ছুড়ি, আমি কিন্তু এখানে যে ঢিলটা ছুড়বো সেটা লম্বালম্বি খাড়াখাড়ি ভাবে ছুড়বো না, উলম্ব দিকে ছুড়বো না। কি করব, অনুভূমিকের সঙ্গে কিছুটা কোণ করে ছুড়বো। সাপোজ আমি সেই ঢিলটাকে এইভাবে একটা প্রাথমিক বেগ ইউ দিয়ে ছুড়ে দিলাম। ঠিক আছে, ইউটাকে ভেক্টর দিয়ে ডিনোট করছি। এইভাবে যদি একটা ঢিলকে ছুড়ি তাহলে সেই ঢিলটার গতিপথটা কিরকম হবে বা তার গতিটা কিরকম হবে সেটাই এখন আমার প্রশ্ন। তো বলো, ঢিলটাকে যদি আমি এইভাবে ছুড়ি তো সেই ঢিলটা কি এইভাবেই উড়ে চলে যাবে এইদিকে? তা নিশ্চয়ই যাবে না। তাহলে কিরকম পথ সে অবলম্বন করবে? দেখো, যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, তাহলে আর আমি একটা বেগ দিয়ে উপরের দিকে পাঠালাম, তাহলে এই বস্তুটা কিরকম গতি হবে? সে কি উপরে ওঠার চেষ্টা করবে, আবার নিচেও নামার চেষ্টা করবে। তার কারণ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টানছে, মানে গ্র্যাভিটি এই বস্তুটাকে নিচের দিকে টানছে, তার জন্য সে ওপরে উঠবে আবার নিচেও নামবে। এরকম দুটো গতি সম্পন্ন করবে। তাহলে কিরকম ব্যাপারটা হবে দেখে নাও। প্রাথমিক অবস্থায় এরকম ভাবে উঠবে, কিছুটা উপরে উঠলো, তারপরে একটা সর্বাধিক উচ্চতায় যাওয়ার পর সে আবার কিন্তু ভূপৃষ্ঠে ফিরে আসবে। এরকম গতি তার মধ্যে থাকবে। ঠিক আছে, আমি এইখানে যে অ্যাঙ্গেলটা আমি ছুঁড়েছি সেই অ্যাঙ্গেলটাকে থিটা বলে দিলাম। হ্যাঁ, থিটা বলে দিলাম। আর এই যে ইউ প্রাথমিক বেগ, যেটা যে বেগে ছুঁড়েছি সেই বেগটার একটা নাম আছে, আর এই থিটাটার একটা নাম আছে। সেই নামটা কি? ইউ ইকুয়াল টু, আমরা সাধারণভাবে বলে থাকি ওটাকে প্রক্ষেপ বেগ, প্রক্ষেপ বেগ। আর থিটাটাকে বলা হয় প্রক্ষেপ কোণ। সেই কোণটা অবশ্যই এই অনুভূমিক বা এক্স অ্যাক্সিসের সঙ্গে নিতে হবে, এটা ওয়াই অ্যাক্সিস ধরে নাও। ঠিক আছে, তো আমাকে এটার যে গতিপথ, সেই গতিপথটা কিরকম হয়, বা এর সর্বাধিক কতটা উচ্চতায় উঠবে, বা সর্বাধিক উচ্চতায় উঠতে তার কতটা সময় লাগবে, হ্যাঁ, তারপরে এই কতটা দূরে গিয়ে পড়বে, কতটা দূরে গিয়ে পড়বে, বা টোটাল পথটা
অতিক্রম করতে তার কত সময় লাগবে, এই সব বিষয়গুলো কিন্তু আমাকে এখন পড়তে হবে, এই সব বিষয়গুলোই আমাকে পড়তে হবে। তো তার আগে আমি কি করব, এই যে ইউটাকে দুটো উপাংশে আমি বিভাজন করে নেব। তার কারণ দেখো, এই যে বস্তুটা একসঙ্গে দুটো গতি কিন্তু দেখাচ্ছে। কিরকম গতি, একটা উপরে উঠছে আবার একটা এই সাইডেও যাচ্ছে। দেখো বস্তুটা এইখান থেকে এইভাবে গিয়ে এখানে পড়ছে, তার মানে একটা অংশ একবার উপরে উঠছে আবার একটা এই দিকেও যাচ্ছে, এরকম দুটো গতি এর মধ্যে আছে। এবং এই সর্বাধিক উচ্চতায় আসার পর সে আবার নিচেও নামছে। তো উপরে উঠার নিচে নামার গতিটাকে আমি একই ধরনের গতি ধরে নিলাম, কিন্তু এই সাইডে যে যাচ্ছে এই সাইডের গতিটা অন্য এক প্রকার গতি। তাহলে কি বললাম, উপরে উঠছে বা নিচে নামছে তার জন্য একটা বেগ কাজ করছে, আর এদিকে যাচ্ছে তার জন্য নিশ্চয়ই আর একটা বেগ কাজ করছে। তাহলে এই বেগটা কত, বেগটার মান কত, সেটা আমাকে এখন জানতে হবে। প্রথম হচ্ছে তাহলে এই ইউটাই আমি কিন্তু এই ইউ বেগ দিয়ে ছুঁড়েছি, তাই না? তাহলে এই ইউ বেগই কিন্তু একে এইদিকেও নিয়ে যাচ্ছে, ওপরেও তুলছে, এই ইউ বেগটা একে এইদিকেও নিয়ে যাচ্ছে, ওপরেও তুলছে। তাহলে সেই ইউ বেগটা তাহলে কত মান এইদিকে নিয়ে যেতে সাহায্য করছে আর কত মান ওপরে তুলতে সাহায্য করছে, সেটা তোমরা যদি ভেক্টরের বিভাজন পড়ে থাকো তাহলে সবাই এই ব্যাপারটা বুঝতে পারবে। তো ভেক্টরের বিভাজন যদি কেউ না পড়ে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা অবশ্যই পড়ে নিবে ওখান থেকে, তারপরে এই জায়গাটা আসলে সঠিক বুঝতে পারবে। তো এই ভেক্টর যে ইউ, সেই ইউ ভেক্টরের এইদিকে যে উপাংশটা কাজ করবে সেটা কত হবে বলো তো, ইউ কস থিটা। তার কারণ আমরা যেদিকে জানি অ্যাঙ্গেল সেদিকে হয় থিটা কোণ, আর এইদিকে যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে ইউ সাইন থিটা। ঠিক তো? ঠিক। তাহলে আমি বুঝতে পারছি এই বস্তুটার যে উলম্ব যে গতি তার জন্য এই বেগটা দায়ী, আর অনুভূমিক যে গতি তার জন্য এই বেগটা দায়ী। এবং সেই দুটো বেগ কিন্তু এই ইউ থেকে এসছে, তার কারণ একে তো আমি আর অন্য কোনো বেগ দিয়ে পাঠাইনি, ইউ বেগ দিয়ে পাঠিয়েছি। ঠিক আছে? কিন্তু এইদিকে দেখো, যখন এইদিকের গতি অনুভূমিক গতির ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণ কিছু থাকবে না, তার কারণ অনুভূমিক দিকে আমি ত্বরণ দিয়েও পাঠাইনি এবং অভিকর্ষ ত্বরণ অনুভূমিক দিকে ক্রিয়াশীল নয়। কিন্তু উলম্ব গতির ক্ষেত্রে দেখো, উলম্ব গতির ক্ষেত্রে আমি কোনো বেগ ত্বরণ দিয়ে পাঠাচ্ছি না ঠিকই, কিন্তু অভিকর্ষ ত্বরণ উলম্বভাবে নিচের দিকে কাজ করে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই বস্তু উপরের দিকে যে উঠছে সেই গতিটার ক্ষেত্রে তার একটা ত্বরণ থাকবে। সেই ত্বরণটা কি? সেই ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ, এবং সেটা যেহেতু উপরের দিকে উঠছে তাই আমি নেগেটিভ নিব, মন্দন নেব, তাই না? মন্দন নেব, তার কারণ আস্তে আস্তে আমরা জানি উপরের দিকে উঠতে আস্তে আস্তে বেগটা একসময় কমতে সর্বাধিক উচ্চতায় গিয়ে কমে যাবে, জিরো হয়ে যাবে। তারপর আবার যখন নিচে নামবে তখন আমরা আবার জি এর ভ্যালুটা পজিটিভ নিব। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি ব্যাখ্যা। এবার আমরা এই যে সর্বাধিক উচ্চতা, এখান থেকে যে এই হাইটটা উঠবে সেই হাইটটা প্রথমে বের করবো, এটাকে আমি এইচ বলে দিলাম। হ্যাঁ, তাহলে প্রথম হেডিং লাগাও সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা, এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করব। সেটা কিভাবে বের করবো? সর্বাধিক উচ্চতা বের করতে গেলে তোমরাই বলো আমাকে অনুভূমিক গতি কল্পনা করতে হবে না উলম্ব গতি কল্পনা করতে হবে? অনুভূমিক দিকে উঠছে না, সে তো উপরে উঠছে, তাহলে উপরে উঠার জন্য কোন বেগটা দায়ী? এই বেগটা দায়ী, এবং সেই বেগটার জন্য কোন গতি হচ্ছে? উলম্ব গতি হচ্ছে। তাহলে আমাকে উলম্ব গতিটাই কিন্তু এখানে বিবেচনার মধ্যে আনতে হবে, অনুভূমিক গতি দিয়ে আমি কিন্তু সর্বাধিক উচ্চতা বের করতে পারবো না। তাহলে উলম্ব গতির ক্ষেত্রে আমার যে প্রাথমিক বেগ, সেই প্রাথমিক বেগটা কত? প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন থিটা। ঠিক আছে? এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করছে, তাহলে এ এর ভ্যালু হবে মাইনাস জি, আর এস যেটা সেটা আমি বের করব এইচ, এটা আমি বের করবো এস ধরে নিয়েছি। ঠিক আছে? আর এই সর্বাধিক উচ্চতায় এখানে যখন চলে গেল তখন তার অন্তিম বেগ কত হলো? অন্তিম বেগ হয়ে গেল জিরো, তাই না? এই সর্বাধিক উচ্চতায় গিয়ে কিন্তু তার বেগটা আস্তে আস্তে কমতে এখানে গিয়ে জিরো হয়ে যাবে। এবার তুমি বলো ইউ এ এস টি, এই সূত্রগুলো দিয়ে তুমি, এইগুলোর একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে ফর্মুলাটা তুমি কিন্তু এই অলরেডি জানো, ওয়ান ডাইমেনশন মোশনে পড়েছো। এবার এই প্রত্যেকের ভ্যালুগুলো এখান থেকে পুট করে দেবো, দিয়ে এইচ এর ভ্যালুটা বের করবো। খুব সোজা জিনিস। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু 0। ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু দেখো ইউ সাইন থিটা, যেহেতু স্কোয়ার আছে তাই দুটোর স্কোয়ার দিয়ে দিলাম। এখানে থাকলো কত? 2। এর মান কত? এর মান দেখো মাইনাস জি, তার জন্য আমি আগে থেকেই মাইনাস করে দিয়েছি। আর এস এর মান এইচ। ঠিক আছে? এখান থেকে তোমাকে এইচ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা।
তাহলে এখান থেকে এইচ যদি বের করো কত হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই হয়ে গেলে হলো সর্বাধিক উচ্চতার এক্সপ্রেশন, মানে এই বস্তুটাকে ইউ বেগে ছাড়া হলো অনুভূমিকের সঙ্গে থিটা কোণে, সে সর্বাধিক কত উচ্চতায় উঠবে সেটার মান হচ্ছে এটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই হলো সর্বাধিক উচ্চতার এক্সপ্রেশন। কিভাবে আমরা বের করি, তারপরে যেটা করব সেটা হচ্ছে কি করব, এখান থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে তার কতটা সময় লাগলো সেটা প্রথমে বের করব, তারপরে এই পথ থেকে এই গোটা পথটা অতিক্রম করতে তার কত সময় লেগেছে সেটা বের করব, এবং সবশেষ এখান থেকে কত দূরে গিয়ে পড়লো অনুভূমিকভাবে কত দূরে গিয়ে পড়লো সেটাও কিন্তু আমরা বের করব। এবার চলে এসো টাইম অফ ফ্লাইট। পরের পয়েন্ট লাগাও চলনকাল। চলনকাল সেটাকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। এই চলনকাল বের করার আগেই আমি কি বলবো, সর্বাধিক উচ্চতায় উঠতে কতটা টাইম লাগে সেটা বের করব। এর মধ্যে সাব পয়েন্ট ওটা, হ্যাঁ। তো সর্বাধিক উচ্চতায় যে উঠতে গেলে সেই ক্ষেত্রেও আমাকে দেখো কোন গতিটা বিবেচনা করতে হচ্ছে, আমাকে এক্ষেত্রেও কিন্তু উলম্ব গতিটাই বিবেচনা করতে হচ্ছে, তাই না? এবং অলরেডি আমি কিন্তু এইচ এর ভ্যালু এখানে কিন্তু বের করে রেখেছি। তো এক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব, দেখো এক্ষেত্রে আমরা যেগুলো জানি সেগুলো ইউজ করো। প্রথমত তুমি প্রাথমিক বেগ জানো, প্রাথমিক বেগটার মান হচ্ছে ইউ সাইন থিটা। তারপরে অন্তিম বেগ কত, অন্তিম বেগ ভি, সেটা 0, ঠিক আছে। টাইমটা তুমি বের করবে। আর কি জানো, আর কিছু জানো না, আর জানো এ ত্বরণের মান হচ্ছে -g, এইগুলো তুমি জানা আছে। তাহলে এই যে তিনটে, এই যে চারটে রাশি পেয়েছো, সেই চারটে রাশির যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা কোথা থেকে পাই, ভি সমান ইউ প্লাস এটি, এই যে ইকুয়েশনটা সেখান থেকে পাই। এখানে তুমি মানটা বসিয়ে দাও, ভি এর মান 0, ঠিক আছে। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে ইউ সাইন থিটা, আর এ এর মান -g, আর টিটাকে তুমি এখানে টি1 বলে দাও। টি1টা কি বললাম, টি1টা বললাম যে এই প্রাথমিক অবস্থা থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে, প্রাথমিক অবস্থা থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে তার কতটা সময় লেগেছে সেটা আমি ধরলাম টি1। এখান থেকে তুমি সহজেই টি1 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবে। টি1g ইকুয়াল টু ইউ সাইন থিটা, তাহলে টি1 এর মান কত হবে, টি1 এর মান হবে ইউ সাইন থিটা বাই জি। এই ভ্যালুটা হয়ে গেল টি1। মানে কি, মানে হলো যে এই প্রাথমিক বা মূল যেখান থেকে ছোড়া হচ্ছে সেখান থেকে ও সর্বাধিক যে উচ্চতায় উঠবে সেইটুকু উঠতে গিয়ে তার কতটা সময় লাগছে সেটাই, ঠিক আছে। তারপরে কি করব, আমি এই টোটাল পথটা, এই যেখানে ছোড়া হয়েছে তারপরে সর্বাধিক উচ্চতায় উঠেছে তারপরে আবার নিচে নেমেছে, এই টোটাল পথটার জন্য তার কতটা সময় লেগেছে সেটা আমাকে এখন বের করতে হবে। তো এটার জন্যও কিন্তু আমাকে উলম্ব গতিটাই কিন্তু বিবেচনার মধ্যে আনতে হবে। তো এটা আমি এই জায়গাটাই করে দিই, এখানেই হয়ে যাবে। এই ক্ষেত্রে তুমি দেখো ভালো করে যে এই বিন্দুটার সাপেক্ষে এই বিন্দুটার, আমি যেহেতু উলম্ব গতি কল্পনা করছি, এই বিন্দুটার সাপেক্ষে এই বিন্দুটার সরণ কত উলম্ব দিকে, উলম্ব দিকে কোনো সরণ আছে কি, দেখো সেম অনুভূমিক তলেই কিন্তু পড়েছে, তাই নয় কি? এইদিকে সরণ আছে, এখান থেকে এতটা সরে গেছে বস্তুটা, কিন্তু উলম্ব দিকে কি এর কোনো সরণ হয়েছে, সরণ হয়নি। তাহলে সেক্ষেত্রে উলম্ব দিকে যে সরণ এস, সেই ভ্যালুটা 0। যখন আমি টোটাল পথটা বের করছি তখন এস 0। ভি ইউ তোমার জানা আছে, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে ইউ সাইন থিটা, ঠিক আছে। আর এক্ষেত্রে যে টাইমটা লাগবে সেই টাইমটা তুমি এখানে যেমন ধরেছো টি1, এটাকে ধরো টি, মানে টোটাল টাইম অফ ফ্লাইট সেটাকে টি ধরে নাও। আর তুমি যে ভ্যালুটা জানো সেই ভ্যালুটা কি জানো বলো দেখি। আর এক্ষেত্রে এর মান জানো, এর মান তো সবাই জানো, এর মান হচ্ছে -g। আর কিছু জানো, এইগুলো দিয়ে কোনো সম্পর্ক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে ফর্মুলাটা সেখান থেকে তুমি বের করতে পারবে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইগুলো তোমার সব জানা আছে, তাহলে সেই সূত্রটা ইউজ করবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার এখানে তুমি মানগুলো বসাও, এস এর মান 0, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে ইউ সাইন থিটা, আর টিটাকে আমি বড় হাতে টি ধরে নিয়েছি। আর এখানে দেখো মাইনাসটা কেন বসালাম, তার কারণ এর মান জি বসাবো, -g, হাফ থাকলো জি টি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে তুমি টি এর ভ্যালুটা সহজেই ক্যালকুলেট করতে পারবে। এদিকে নিয়ে এসো, হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ইউ
সাইন থিটা টি, একটা টি কেটে গেল, তার কারণ টি এর মান কখনোই শূন্য নয়, তার জন্যই কাটলো। এবার এইটাকে এদিকে পাঠিয়ে দাও, তো এটা নিচে আছে, তাহলে এদিকে গুণ হয়ে যাবে, তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি, এটা যদি এদিকে গুণ হয় 2u সাইন থিটা বাই জি, এই ভ্যালুটা তোমার আসছে, তাই না? এখানে এসেছিল কত, ইউ সাইন থিটা বাই জি, আর এখানে আসলো 2u সাইন থিটা বাই জি। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই টিটা এই টি অনের দ্বিগুণ, দেখো একটু লিখেই দিচ্ছি, টি ইকুয়াল টু 2 থাকলো, আর ইউ সাইন থিটা বাই জি এই ভ্যালুটা এসছে। এই যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি টি অনের ভ্যালু না, তার জন্য তোমরা লিখতে পারো যে টি ইকুয়াল টু 2t1। তার মানে কি বোঝা গেল, তার মানে বোঝা গেল যে এই যে বস্তুটা এখান থেকে প্রাথমিক অবস্থা থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লেগেছে তার দ্বিগুণ সময়ে সে এই অবস্থা এখান থেকে এই আবার অনুভূমিক তলে ফিরে এসছে। এই গেল তোমার প্রক্ষেপ সীমা, ঠিক আছে, এই চলনকাল। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সীমা, সে কতটা দূরে গিয়ে পড়বে সেটা। তো চলো সেটাও দেখে নিই। তার আগে আমাকে এইখানে যে টি এর ভ্যালুটা বেরোলো, সেই টি এর ভ্যালুটা একটু মনে রাখতে হবে, এই এক্সপ্রেশনটা পরবর্তী এক্সপ্রেশনটা করার জন্য, ডিরাইভ করার জন্য এই টি এর ভ্যালুটা আমাকে মনে রাখতে হবে। তো টি এর যে ভ্যালুটা কত হয়েছে, টি এর ভ্যালু আসলো 2u সাইন থিটা বাই জি, এই যে ভ্যালুটা এসছিল সেটা কিন্তু আমাকে এখন একটু মনে রাখতে হবে। এবার আমরা কি বের করব, সেটা হচ্ছে প্রক্ষেপ সীমা, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়, ইংলিশে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ। রেঞ্জ কতটা, ঠিক আছে, মানে আমি এইভাবে বস্তুটা ছুড়লাম, সে কতটা দূরে গিয়ে পড়বে সেই রেঞ্জটা আমাকে এখন বের করতে হবে। তো এটার জন্য আমি কিন্তু আর উলম্ব গতি বিবেচনা করব না। কেন বিবেচনা করব না, এখানে তো উলম্ব কথা ভাবছি না, আমি হরাইজন্টালি কতটা গেছে, অনুভূমিক দিকে কতটা গেছে সেটাই আমার ভাবনা চিন্তার বিষয়। তাহলে আমি এইখানে যে এই বেগটা কাজ করছে ইউ কস থিটা, সেটা দিয়েই হয়ে যাবে। এবং আমি প্রথমেই বলেছি এই ইউ কস থিটা বেগটা হচ্ছে একটা সমবেগ, এখানে কিন্তু কোনো ত্বরণ বা মন্দন কাজ করছে না। তাহলে এখানে আমি যে বেগটা জানি সেটা হচ্ছে ইউ কস থিটা, আর কিছু জানি, আর জানি টাইমটা, টিটার ভ্যালু হচ্ছে তোমার এই যে এটা বড় হাতের টি, মানে এখান থেকে এই পথে এখানে আসতে যে সময় লেগেছে সেই, মানে এখান থেকে এই পথে যেতে তো সেই সময় লেগেছে, তাই নয় কি? ও বস্তুটা হয়তো এই পথে অতিক্রম করে এখানে এসছে, কিন্তু আমি যদি এমনি ভাবি যে এখান থেকে এখানে যেতে কতটা সময় লেগেছে, সে এই পথ ঘুরে গিয়েছে তাই, কিন্তু এখান থেকে এখানে যেতে তো ওই আগের টাইমটাই লেগেছে, তাই নয় কি? অবশ্যই আগের টাইমটাই লেগেছে। তো টি এর ভ্যালু আমার জানা আছে, সেই মানটা হচ্ছে এটা। আর এখানে কি জানি, এখানে এই যে দূরত্বটা সেটা আমাকে বের করতে হবে, এস ইকুয়াল টু আর, এটা আমি ধরে নিয়েছি, ঠিক আছে। এবার তোমরা যে সূত্র জানো, এস ইকুয়াল টু ইউটি, এই যে সূত্রটা জানো সেটা তুমি এখানে ইউজ করো, এস ইকুয়াল টু ভিটি, অ্যাকচুয়ালি ভি যেহেতু সমবেগ। এবার এস এর মানটা কত, এস এর মানটা হচ্ছে আর, এখানে আমি লিখে দিলাম, ভি এর মান হচ্ছে ইউ কস থিটা, আর টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালু বলেছি বড় হাতের টি, তার মানে হচ্ছে এটাই বসিয়ে দিলাম, 2u সাইন থিটা বাই জি বসিয়ে দিলাম। এবার এটাকে একটু সিম্পলিফাই যদি করি তাহলে ভ্যালুটা কত আসবে দেখো আমার, এটাকে দেখো ইউ ইউ গুণ করে হচ্ছে ইউ স্কোয়ার বাই এই জিটাকে রাখলাম, আর এখানে দেখো 2 সাইন থিটা কস থিটা, এই জায়গাটা চলে এসছে, ইউ স্কোয়ার বাই জি 2 সাইন থিটা কস থিটা। এবার এই 2 সাইন থিটা কস থিটা এটা মানে কত বলো তো, এটা মানে হচ্ছে সাইন 2 থিটা, তাহলে ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা, এটা হলো কিন্তু রেঞ্জের আমার মান। মানে একটা বস্তুকে আমি যদি ইউ বেগে ছুড়ি অনুভূমিকের সঙ্গে থিটা কোণে, তাহলে সেটা ইউ স্কোয়ার বাই জি 2 সাইন 2 থিটা, ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা এই দূরত্বে গিয়ে পড়বে, ঠিক আছে। এবার আমি তোমাকে ভিডিওর প্রথমে যেমনটা বলেছিলাম যে দুজনেই সমান বেগে ছুটছে অথচ একজনের দূরে গিয়ে পড়ছে আর একজনের কাছে পড়ছে, সেটা কেন হয় তার কারণ তুমি দেখতে পাচ্ছ এই যে রেঞ্জের যে রেঞ্জের এক্সপ্রেশনে তুমি শুধু এই ইউ এর ভ্যালু ওপর কিন্তু ডিপেন্ড করছে না, সেখানে এই কত কোণে আমি ছুটছি বস্তুটাকে সেটার উপরও ডিপেন্ড করছে, যে 2 থিটা আছে তার মানে থিটার মানের ওপর কিন্তু এই রেঞ্জ ডিপেন্ড করে। এবার বলো এই রেঞ্জটার ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, যদি আমরা এই সাইন থিটার মানটা ম্যাক্সিমাম নিয়ে নিই তাহলে এই থিটার মানও এই আর এর মানও ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু আর ম্যাক্স কখন হবে,
আর ইকুয়াল টু আর ম্যাক্স কখন হবে বলো? যখন সাইন 2 থিটার মানটা 1 হবে, আর আমরা জানি সাইন থিটার মান ম্যাক্সিমাম মান কত হয় 1। তাহলে এখান থেকে 2 থিটার ভ্যালু কত হবে বলো? 2 থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি, তাহলে থিটার মান হবে 45 ডিগ্রি, তাই না? তাহলে একটা বস্তুকে যদি আমি অনুভূমিক দিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি, অনুভূমিক দিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি, তাহলে সেই বস্তুটা সর্বাধিক দূরে গিয়ে পড়বে। এবং সেই আর ম্যাক্সের মান কত হবে? আর ম্যাক্সের মান হবে, এখান থেকে দেখো এই সাইন 2 থিটার ভ্যালুটা 1 বসিয়ে দেবো, তাহলে সেই ভ্যালুটা হবে ইউ স্কোয়ার বাই জি, এটাই হবে আর ম্যাক্সের মান। ঠিক আছে, এইবার আমরা এইটুকু যেটুকু পড়লাম তার উপর ভিত্তি করে দু একটা প্রবলেম করে নিব, তাহলেই আজকের ভিডিও শেষ। এবং পরবর্তী ভিডিওতে এর আর একটা জিনিস থেকে গেল, সেটা হচ্ছে এর সঞ্চার পথ। এর সঞ্চার পথ থাকলো, তারপর সর্বাধিক উচ্চতায় গতিশক্তি, এখানে গতিশক্তি কত, সেই গতিশক্তির অনুপাত, এই সব বিষয়গুলো থাকলো, এবং তার উপরে সেটার উপরে তো প্রবলেম হবেই। সেই জিনিসগুলো এর পরের ভিডিওতে করা হবে। আজকে আমরা এই যেটুকু পড়লাম তার উপর বেস করে 2 বা 3টে প্রবলেম করে নিই। তো প্রথম প্রবলেমটা দেখো, খুব সুন্দর প্রবলেম। বলেছে যে কি, যে একটা বস্তুকে ইউ বেগে, দুটি বস্তুর প্রক্ষেপ বেগ সমান ইউ, দুটি বস্তুর প্রক্ষেপ বেগ ইউ, কিন্তু প্রক্ষেপ কোণ যথাক্রমে থিটা এবং 90 মাইনাস থিটা। দেখাও উভয় ক্ষেত্রে বস্তু দুটির প্রক্ষেপ সীমা একই হবে। এই হচ্ছে কোশ্চেন। তার মানে কি বলা হলো? দুটো বস্তুকে একই বেগে ছোড়া হলো, ঠিক আছে? একটা ভূপৃষ্ঠের সঙ্গে কোণ করেছে, কিন্তু একটা থিটা আর একটা হচ্ছে 90 মাইনাস থিটা, ঠিক আছে? একটা থিটা একটা 90 মাইনাস থিটা, অর্থাৎ দুটো প্রক্ষেপ কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এরকম যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে বলেছে যে উভয় বস্তুরই একই দূরে গিয়ে পড়বে, অর্থাৎ প্রক্ষেপ সীমাটা একই হবে। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাকে কি করতে হবে? কিচ্ছু না, যে ভ্যালুগুলো, যে ডাটাগুলো আমাকে বলে দিয়েছে সেই ডাটাগুলো এখানে আমরা ইউজ করব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম যে প্রজেক্টাইল, প্রথম প্রাসের ক্ষেত্রে, প্রথম ফার্স্ট প্রাসের ক্ষেত্রে, ফার্স্ট প্রাসের ক্ষেত্রে দেখো প্রাথমিক বেগটা ইউ বলা ছিল আর থিটা বলা ছিল, তাই না? তাহলে এক্ষেত্রে যে রেঞ্জটা হবে R1, সে R1 এর ভ্যালু কত হবে? যেটা আমি বের করলাম, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এই ভ্যালুটা হবে, তাই না? 1 নাম্বার। আর সেকেন্ড প্রাসের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম আসবে? সেকেন্ড প্রাসের ক্ষেত্রে, সেকেন্ড প্রাসের ক্ষেত্রে কি আসবে দেখো, এই থিটার জায়গায় কত বসাতে হবে? থিটার জায়গায় বসাতে হবে 90 মাইনাস থিটা। তাহলে R2 এই ভ্যালুটা কত হচ্ছে? ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থাকলো, তারপর এখানে হয়ে গেল 90 মাইনাস থিটা। এবার এই 2টাকে ভেতরে গুণ করে দেব, তাহলে কত হচ্ছে? ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 মাইনাস 2 থিটা বাই জি। এইবার এই 90 মাইনাস 2 থিটা, 2 ইন্টু 90 মাইনাস 2 থিটা, এটা মানে কত? ইউ স্কোয়ার বাই জি, এটা থাকলো। আর এটার মানে দেখো সাইন ঢুকছে নিজের ঘরে, সে তাহলে এটা কি হয়ে যাবে? সাইন 2 থিটাই হয়ে যাবে, তাই না? তাহলে R2 এর মান হলো এটা। আচ্ছা বেশ, এবার তুমি 1 নাম্বার আর 2 নাম্বার থেকে দেখো তো এই দুটো এক্সপ্রেশন আলাদা না একই? একই, তাই না? তাহলে 1 ও 2 হইতে আমরা লিখতে পারি, 1 ও 2 হইতে কি লিখতে পারি? যে R1 ইকুয়াল টু R2। এটা তোমরা একবারে থিওরির মতন করে মনে রেখে দিবে। এটা তো প্রবলেম, আবার প্রবলেম নাও বলতে পারো, ঠিক আছে? এটা কিভাবে মনে রাখবে? দেখো এখানে যে প্রক্ষেপ কোণ দুটো দিয়েছিল, একটা দিয়েছিল থিটা আর আরেকটা দিয়েছিল 90 মাইনাস থিটা, তাই না? 90 মাইনাস থিটা। তো এই দুটো প্রক্ষেপ কোণ যদি আমি যোগ করে দিই, তাহলে এর ভ্যালুটা কত আসবে বলো তো? থিটা থিটা কেটে গিয়ে 90। তার মানে বোঝা যাচ্ছে যে একটা প্রক্ষেপ কোণ আলফা আর আরেকটা প্রক্ষেপ কোণ বিটা, এদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন তাদের কি হবে? তখন এদের রেঞ্জগুলো সমান হবে। এই কোশ্চেনটা এইভাবে দিতে পারতো, একটা আলফা কোণে ছোড়া হয়েছে, একটা বিটা কোণে ছোড়া হয়েছে, ঠিক আছে? এবং এমন আলফা এবং বিটা যদি 90 ডিগ্রি হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তবে দেখাও R1 ইকুয়াল টু R2। বা এরকমও বলতে পারে যে একটা আলফা কোণে ছুড়েছে, একটা বিটা কোণে ছুড়েছে, যদি এদের প্রক্ষেপ সীমাটা সমান হয় তবে দেখাও আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90। এইভাবেও প্রশ্ন আসতে পারে, বিভিন্ন রকম ভাবে এই প্রশ্নগুলো দিতে পারে, ঠিক আছে?
একই রকম ভাবেই তোমরা করবে। যদি ওরকম ভাবে বলে আলফা আর বিটা, তাহলে এক্ষেত্রে আলফা বসাবে, এক্ষেত্রে বিটা বসাবে, দিয়ে এই দুটোকে সমান করে দিয়ে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি সেটা তোমরা দেখিয়ে দিতে পারবে। তো চলো এবার পরবর্তী কোশ্চেনে আসা যাক। পরবর্তী যে কোশ্চেনটা দিয়েছে সেটা বলেছে যে দেখাও প্রাসের প্রক্ষেপ সীমা ও সর্বাধিক উচ্চতার অনুপাত 4 cot থিটা। এখানে থিটাটার মান হচ্ছে তোমার প্রক্ষেপ কোণ। এই হচ্ছে কোশ্চেন। এগুলো প্রবলেম বলা যাবে না, এগুলো থিওরির মতনই, মানে এগুলো নিউমেরিক্যাল না কথায়, কিন্তু বইয়ে এইসব জিনিসগুলো পাবে না। কিন্তু এই জিনিসগুলো যদি তোমরা প্রমাণ করে রাখো না, তাহলে কি হবে, তোমাদের নিউমেরিক্যালগুলো করতে অনেক সুবিধা হবে। তো তোমরা যে প্রথমে যে এক্সপ্রেশনগুলো করলে সেই এক্সপ্রেশনগুলো থেকে এই ভ্যালুগুলো যেগুলো আমি এখন বের করছি, যেমন এটা তোমরা অনেক সময় এমসিকিউ এমনভাবে দিয়ে দিবে, তোমার যদি এই ডাটাটা জানা থাকে যে দুটো প্রক্ষেপ সীমা তাদের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে রেঞ্জটা সমান হয়, এই ডাটাটা যদি তোমাদের জানা থাকে তাহলে অনেক সময় এমসিকিউ করতে অনেক সুবিধা হয়। দেখা গেল কিছুই করতে হবে না, শুধুমাত্র এই ডাটাটা জানলেই তোমরা অ্যান্সারটা করতে পারছো। সেই জন্য এই প্রবলেমগুলো করিয়ে দেওয়া। তারপরের প্রবলেমটা বলেছে যে সেটা আমি এখন সলভ করছি। এখানে কি বলেছিল যে এই যে প্রক্ষেপ সীমা আর, ঠিক আছে, আর প্রক্ষেপ সর্বাধিক উচ্চতা এইচ, এই দুটোর অনুপাত তোমাকে বের করতে হবে এবং সেটার মান কত হবে 4 cot থিটা। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। প্রুভ দ্যাট বলতে পারে, প্রুভ দ্যাট আর বাই এইচ ইকুয়াল টু 4 cot থিটা, যেখানে আরটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, এইচ হচ্ছে সর্বাধিক উচ্চতা আর থিটা হচ্ছে প্রক্ষেপ সীমা। এইভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে। তাহলে তুমি যেগুলো এক্সপ্রেশনগুলো প্রমাণ করলে সেই এক্সপ্রেশনগুলো লিখে ফেলো। তুমি দেখো এখানে এইচ এর এক্সপ্রেশন কি পেয়েছিলে বলো। এইচ এর যে এক্সপ্রেশন ছিল সেটার মান ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, এটা ছিল, ঠিক আছে। আর সরি, এখানে 2g হবে। আর আর এর যে এক্সপ্রেশন ছিল এটাকে 1 নাম্বার দিয়ে দাও। আর এর যে এক্সপ্রেশন ছিল সেটা কত ছিল, ইউ স্কোয়ার সাইন থিটা, সাইন 2 থিটা ছিল, আমি আর একটা লিখে দিচ্ছি, এই যে এরকম ছিল না 2 সাইন থিটা কস থিটা, এরকম একটা ছিল না, ঠিক ওটার আগের লাইন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা প্রমাণ করেছো সেটা দিয়েই করো। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2g, এই যে ভ্যালুটা, এটাকে আমি একটু মডিফাই করে নিচ্ছি। মডিফাই করে কি হবে দেখো, বা আর ইকুয়াল টু কত হবে, এটাকে আমি সাইন 2 থিটা মানে কি লিখতে পারি, সাইন 2 থিটা মানে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা, সেটাই লিখবো। তাহলে এখানে 2টাকে আগে দিয়ে দিলাম, 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই, এক্ষেত্রে জি হবে শুধু অনলি জি, ঠিক আছে। এবার এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। দিয়ে তোমাকে প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে বলেছে আর বাই এইচ এর ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে। তো তুমি আর এইচ এর ভ্যালু বসিয়ে দাও। আর এর ভ্যালু এটা 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, আর এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ঠিক আছে। এটাকে যদি তুমি একটু সিম্পলিফাই করে নাও, আর বাই এইচ যদি করো, তাহলে এইগুলোকে উল্টে পাল্টে দিয়ে যদি কাটাকাটি করো না, তাহলে তোমার 4 cot থিটা চলে আসবে, 4 cot থিটা চলে আসবে। আমি বাইরে এখানে রাফে এটা করে দেখাচ্ছি। এটাকে যদি আমি উপরে লিখি 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, আর এটা উল্টে গিয়ে উপরে উঠে গেলে কত হবে 2g বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এরকম হবে। এবার তুমি দেখো ইউ স্কোয়ার কেটে দাও, জি কেটে দাও, 2 গুণ করলে হয়ে যাবে 4, আর এখানে সাইন থিটা একটা করে কেটে দাও, একটা কেটে গেল, তাহলে কস থিটা বাই সাইন থিটা মানে কত, কট থিটা, তাই না। এটা প্রমাণ হয়ে গেল। এটা এখানে আমি ডাইরেক্ট করে দেখাতে পারতাম, আবার বাইরে করে দেখালাম, ঠিক আছে। এখানেও করে দেখাতে পারো এই ভ্যালুটা, আর একটা লাইন বেশি করতে হবে তাই। তো এই ছিল তোমাদের মোটামুটি এই প্রবলেমটা। এবার এটা করার, এটা মনে রাখার একটা সুবিধা আছে। সুবিধাটা কি, তোমাকে দেখা গেল ইউ এর মান বলে দিল না, একটা প্রবলেম দিল গাণিতিক প্রবলেম, সেখানে ইউ এর মান বলে দিল না, শুধুমাত্র হরাইজন্টাল রেঞ্জ বলে দিয়েছে আর কত অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে সেটা বলে দিয়েছে, ইউ এর মান বলেনি। দিয়ে তোমাকে বলেছে যে সর্বাধিক কত উচ্চতায় উঠবে। এবার তুমি সর্বাধিক উচ্চতার যে এক্সপ্রেশন জানো, সেই এক্সপ্রেশনটা কি, সর্বাধিক উচ্চতার এক্সপ্রেশন এই যেটা, এখানে এইখান থেকে যদি তুমি বের করতে যাও, তোমাকে কিন্তু এই ইউ এর মান জানতেই হবে, তাছাড়া তুমি কিন্তু এইচ এর মান বের করতে পারবে না। জি এর মান জানো, মানলাম, থিটার মান বলে দিবে, মানলাম,
তাহলে ইউ এর মান না জানলে তুমি এইচ এর মান বের করতে পারবে? কিন্তু পরীক্ষায় তোমাকে ওরকমই দিবে, এবং সেরকম যদি দেওয়া থাকে তাহলে তুমি এই রেঞ্জের ভ্যালু থেকে, রেঞ্জের ভ্যালুটা এখানে বলা থাকবে আর থিটার মান বলা থাকবে, সেখান থেকে তুমি সহজেই কিন্তু এইচ এর মান বের করতে পারবে। আবার এরকম হতে পারে যে সর্বাধিক উচ্চতা বলে দিয়েছে, থিটার মান বলে দিয়েছে, আর এর মান বের করতে দিতে পারে। ঠিক আছে, এই হলো মোটামুটি জিনিস। তো আগে যে প্রবলেমটা করানো হলো আর এই প্রবলেমটা, এই দুটো তোমরা থিওরি আকারেই কিন্তু মনে রাখতে পারো, প্রবলেম নয়, থিওরি মনে রাখবে, থিওরি আকারে। ঠিক আছে, তো আজকে আর ভিডিও বড় করছি না, এই পর্যন্ত থাকলো। এর আরেকটু বাকি থাকলো, সেটা হচ্ছে প্রাসের সঞ্চার পথ। সেই সঞ্চার পথটা আমরা দুরকম ভাবে করব। ঠিক আছে, একটা জেনারেলি যে বইয়ে করা থাকে সেটা, আর একটা একটু অ্যাডভান্স লেভেলের, যে ওটা প্রমাণ হিসাবে আসতে পারে, প্রবলেম ধরতে পারো, প্রমাণ হিসাবে আসতে পারে যে এটা প্রমাণ করে দেখাও যে এটা হবে। আর যদি প্রমাণ করে না দেখাতে বলে তো তুমি যেটা খুশি করতে পারো। আর তারপরে আমরা করব প্রাসের মানে গতিশক্তি, সর্বাধিক উচ্চতায় কত হয়, সর্বনিম্ন উচ্চতায় কত হয়, তাদের অনুপাত কত হয়, এই ভ্যালুগুলো করব। তারপরে দু একটা প্রবলেম করে নেব, তাহলেই প্রাস শেষ, ইভেন ভেক্টরও শেষ। ঠিক আছে, এরপরে তোমরা সকলে চেয়েছো নিউটনের গতিসূত্রর ভিডিও করতে, তাই করা হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, শুভরাত্রি।